জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ নিয়ে মতভিন্নতা, জামায়াত পক্ষে থাকলেও বিপক্ষে বিএনপি, গণভোট নিয়ে মতানৈক্য, গণপরিষদে অনড় এনসিপি। মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা, চট্টগ্রামের রোগীকে জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়, রাজনৈতিক প্রভাবে মানছে না নীতিমালাও। ফরিদপুরে এক ঘরে শিশুর মরদেহ, পাশের ঘরে অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার। কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ, এলাকায় শোকের ছায়া। মাদক অস্ত্র অনুপ্রবেশ ঠেকাতে মিয়ানমার সীমান্তে নজিরবিহীন নজরদারি, রাডার, ড্রোন, থার্মাল ক্যামেরার আওতায় নাফ নদীর জেটি, সক্ষমতা বাড়ার দাবি বিজিবির। এবং আরও 3টি দুর্বল ব্যাংক অডিট শুরু, প্রতিবেদনে নির্ধারণ হবে আমানতকারীদের ভবিষ্যৎ। আর্থিক খাত সংস্কারে প্রয়োজন পর্যাপ্ত অর্থ সহায়তা, বলছেন অর্থনীতিবিদ। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের বরফ গলছে না, বরং ঐক্যমত্য কমিশনের নানা প্রস্তাবে তৈরি হচ্ছে নতুন সংকট। সাংবিধানিক আদেশে জামায়াত, ইসলামী আন্দোলনের মতো দলগুলো একমত হলেও দ্বিমত রয়েছে বিএনপির। সংসদ ছাড়া এই প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের খারাপ নজির তৈরি করবে বলে মত দলটির। তাগিদ দেয় বৈধ সাংবিধানিক উপায় বের করার। অন্যদিকে গণভোটের সময় নিয়েও মতভিন্নতা বিএনপি জামায়াতের। গণভোটের পরিবর্তে গণপরিষদে অটল এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়েই আলোচনায় জুলাই সনদ। জুলাই মাসের মধ্যে সনদ বাস্তবায়নের ঘোষণা দেয়া ঐকমত্য কমিশনের সামনে এখন নতুন সংকট। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। এ সংকট উত্তরণে 3য় দফায় আলোচনা শুরু করেছে কমিশন। বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। যা নিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগেই গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। কনস্টিটিউশন ওয়ার্ডার নামে এই আদেশটা রাষ্ট্রপতি জারি করবেন, তারপরে এর ভিত্তিতে একটা গণভোট হবে, রেফারেন্ডাম। এই দুইটা কাজই হতে হবে বিফোর কামিং ইলেকশন। তখনই এটা একটা রাজনৈতিক স্বীকৃতিও হলো, এটা আইনি ভিত্তি পেল, এবং এই আইনি ভিত্তি বা আইনের অংশ যখন হয়ে যাবে তখন এর ভিত্তিতে জাতীয় নির্বাচনটা তখন স্বচ্ছ হবে। সাংবিধানিক আদেশ নিয়ে গণভোটে জনগণের সমর্থন না পেলে ফলাফল কি হবে তা নিয়ে চিন্তিত এনসিপি। গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন হলেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে বলে মত দলটির এই নেতার। এখনো আমরা মনে করি যে গণপরিষদের মধ্য দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করলে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করা সম্ভব হবে। কিন্তু সাংবিধানিক আদেশ যেটা তারা বলেছেন, এবং সেটা আবার এখন যখন তারা ঘোষণা করবেন তখন থেকে এটা মানে আইনি কার্যকর হবে। পরবর্তীতে আবার সাধারণ নির্বাচনের সময় গণভোট হবে। তো গণভোটে যদি ভিন্ন রেজাল্ট আসে তাহলে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। সনদ বাস্তবায়নে নতুন নতুন প্রস্তাবনা ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করে সিপিবি। সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকারের হাতে রাখার দাবি দলটির। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে। এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐকমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। নির্বাচিত সরকারের হাতে সাংবিধানিক সংস্কার ন্যস্ত করার কথা এতদিন বিএনপি বলে আসলেও এখন সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে দলটি। তবে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের হলে বিএনপি তাতে সাই দেবে বলে জানান দলটির এই শীর্ষ নেতা। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। সনদ বাস্তবায়নের পথ বের না হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। আলোচনায় আপনাদের পক্ষ থেকে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংসদে নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক আর উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে। দুইটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও এটা হওয়া দরকার।
শুক্রবার সকালে মেহেরপুরের গাংনীতে মতবিনিময় সভায় কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক যে বর্তমান যে পদ্ধতি আছে, আর উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতির ভিত্তিতে। আমি আশাবাদী যে আমরা একটা তরি ফিরবে। আমি আশাবাদী যে আমরা ঐক্যমতে বুঝতে পারবো। পুরান ঢাকায় বনেদি বাড়িতে দেবী বরণের প্রস্তুতি চলছে জোরে সোরে। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। মিয়ানমার থেকে মাদক, অস্ত্র কিংবা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজিরবিহীন নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সার্ভেলেন্স রাডার, থার্মাল ক্যামেরা ও ড্রোনের সমন্বয়ে সাজানো হয়েছে অত্যাধুনিক নজরদারি সিস্টেম। রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া বা দুর্গম এলাকা কিছুই বাদ যাচ্ছে না বিজিবির নজরদারি থেকে। মোহাম্মদ ফরাজার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নাপ নদীর জেটি ঘাটে বসানো হয়েছে সার্ভেলেন্স রাডার। এটি 5 কিলোমিটার এলাকায় বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি সহজেই শনাক্ত করতে সক্ষম। শুধু জেটি ঘাটেই নয়, নাপ নদীর 33 কিলোমিটার এবং শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন সাগর পর্যন্ত 20 কিলোমিটার এলাকা নজরদারির জন্য বসানো হয়েছে 6টি সার্ভেলেন্স রাডার। ফলে সীমান্তে চোখ ফাঁকি দেয়া এখন অসম্ভব। প্রত্যেকটা নৌকার অবস্থান জানি এবং সহজে আমাদের টহলপাড়িকে সেই অবস্থানটা বলার পরে তারা সহজেই দৌড়তে পারে, যে কারণে কোনো রোহিঙ্গা বর্তমানে আমাদের টেকনাফ এলাকায় প্রবেশ করতে পারতেছে না। শুধু রাডার নয়, সীমান্ত সুরক্ষায় বিজিবিতে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ও থার্মাল ক্যামেরা। ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকা যেমন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক তেমনি থার্মাল ক্যামেরায় অন্ধকার রাত কিংবা বৈরী আবহাওয়াতেও 2 কিলোমিটার এলাকা পর্যন্ত শনাক্ত হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান, গতি ও উপস্থিতি। যে কোনো সময় নৌকা দিয়ে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ করে তখন আমরা ড্রোনের মাধ্যমে শনাক্ত করে খুব সহজেই রোহিঙ্গা ধরতে পারি। এই ক্যামেরার মাধ্যমে রাত্রিকালীন অন্ধকার সময়ে অথবা ঝড় বৃষ্টি কিংবা দুর্যোগ মুহূর্তে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেও আমরা নদী এলাকায় বা স্থলভাগে পরিষ্কার দেখতে পাই। নাপ নদী বা বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শতাধিকের বেশি জেলে এখনও রয়েছে আরাকান আর্মির হেফাজতে। প্রতিদিনই ঢুকছে মাদকসহ নিষিদ্ধ দ্রব্য, আর শঙ্কা তৈরি হয়েছে অস্ত্র প্রবেশের। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্তে সক্ষমতা বেড়েছে দাবি বিজিবির। প্রযুক্তির সক্ষমতার কারণে আমরা নাফ নদীতে দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম দমনে আমরা শতভাগ সফল হব ইনশাআল্লাহ। সীমান্ত সুরক্ষায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দায়িত্ব পালন করছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির 3টি ব্যাটালিয়ন। মাদক, মানব পাচার কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশ যা ঠেকাতে সক্ষম হচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। টেকনাফের নাব নদী থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। সাধারণভাবে বাংলাদেশের সতর্কতার হলুদ চিহ্ন দেয়া হয়েছে, যার অর্থ নাগরিকদের উচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। তবে পার্বত্য চট্টগ্রামে লাল চিহ্ন দেয়া হয়েছে, যার মানে এই এলাকায় ভ্রমণ সম্পূর্ণ এড়িয়ে চলার নির্দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হরতাল, সংঘর্ষ, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি রয়েছে। মরদেহ পরিবহন নিয়েও চট্টগ্রামে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা। রোগী ও স্বজনদের জিম্মি করে আদায় করছে কয়েক গুণ বেশি ভাড়া। নানা সংস্থার সমন্বয়ে নীতিমালা করলেও তোয়াক্কা করছে না রাজনৈতিক ছত্রছায়ায় থাকা প্রভাবশালী সিন্ডিকেট। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ছদ্মবেশে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে হাজির টিয়া রঙের টি শার্ট পরা এক দালাল সহ কয়েকজন জানান, বাইরে থেকে আসা এই অ্যাম্বুলেন্স ভাড়া করা যাবে না। পরে ক্যামেরা দেখেই পালিয়ে যায় সে, দেন হুমকিও।
পরে রোগীর স্বজন সেজে কয়েকজনকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স ভাড়া করতে। চালকরা জানান সমিতিতে গিয়ে আগেই দিতে হবে সিরিয়াল। নানা জেলা উপজেলা থেকে আসা চালকরা জানান হাসপাতাল কেন্দ্রিক সিন্ডিকেটের কারণে রোগী বহন করতে পারেন না তারা, ফলে সমিতির হাতে জিম্মি মরদেহের স্বজন ও রোগীরা। বাইরে টুল আছে, এগুলো টুলে যা করবে তা করবে, এটা আপনারা সংবাদ করেও লাভ নাই, সংবাদ করেও লাভ নাই। এবার গন্তব্য অ্যাম্বুলেন্স সমিতির অফিসে। সেখানে দেখা মিলে টি শার্ট পরা ওই দালালের। নিয়ম অনুযায়ী ভাড়ার তালিকা টাঙানোর কথা থাকলেও নেই। রোগীর স্বজনরা বলছেন নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে বেশি টাকা। 22,000 টাকা বলছে শায়েস্তাগঞ্জ। আমি ভাড়া 15,000 হবে। আমাদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা বাধা দিব কেন? আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে গাড়ি নিয়ে যাবেন। এদিকে রোগী ভোগান্তি ও সিন্ডিকেট ঠেকাতে গত 18 জুন সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সহ সব সংস্থার সমন্বয়ে রোগী ও লাশ বহনের নীতিমালা করা হয়। কিলোমিটার হিসাবে চট্টগ্রাম নগরী, উপজেলা ও নানা জেলার জন্য নির্ধারণ করা হয় ভাড়া। তবে তা মানছে না রাজনৈতিক প্রভাব বলয়ে থাকা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। যদি কোনো অনিয়ম পায় ওরা আমাদেরকে জানায়, তখন সেক্ষেত্রে আমরা ওদেরকে ডেকে নিয়ে আসি। তখন আমরা তাদের লাইসেন্স বাতিল করার জন্য বিআরটিএকে অনুরোধ করি। এই সিন্ডিকেটকে বিতাড়িত করতে না পারলে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা যারা সংস্থা আছে তাদের খুব এই ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। অভিযোগ রয়েছে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী সহ স্থানীয় রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে অ্যাম্বুলেন্স ব্যবসা। সমিতিতে তাদের সবার আছে একাধিক নিজস্ব অ্যাম্বুলেন্সও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 6 ব্যাংকের পর এবার আরও 3 ব্যাংকের অডিট শুরু করেছে বিদেশি সংস্থা ডেলয়েট মালয়েশিয়া। এডিবির অর্থায়নে এবার আইএফআইসি ন্যাশনাল রিভিউ AQR দেবে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংক রয়েছে অডিটের অপেক্ষায়। প্রতিষ্ঠানগুলোর মূলধন, ঋণহার, দায়, সম্পদ, আমানতের বিপরীতে নগদ জমা সহ সার্বিক প্রতিবেদনের উপর নির্ভর করে এইসব ব্যাংকের আমানতকারী ও বিনিয়োগকারীদের ভবিষ্যৎ। অর্থনীতিবিদদের মতে অডিটের প্রতিবেদনের পর প্রয়োজন হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা ও দক্ষ জনবলের। সেলিয়া সুলতানার রিপোর্ট। ঘুম বন্ধ, 3 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, আর ডায়াবেটিস বেড়েই চলছে আমাদের। এইভাবে আমরা ইভেনকে ডাক্তার দেখাতে হলে আমাদের চিন্তা করতে হবে যে পয়সা পাবো। আজাদ সাহেব যেটুকু বাঁচিয়ে রেখেছিলেন হোঁচট খাওয়ার সময়ের শক্তি আর অবলম্বন হিসেবে, তা এখন আটকে আমানত রক্ষাকারীদের দায়িত্বে থাকা ব্যাংকে। সামাজিকতা রক্ষা করতে গেলেও এখন পরের দিনের কথা ভাবতে হয়। অথচ গত 10 বছরের পরিকল্পনায় এই দুঃসময় ছিলই না। বাড়িঘর রিপেয়ারিং করতে পারতেছি না, আগে যেতাম কোনোখানে কোনো বাচ্চা দাওয়াতও খেতে যেতে পারে, সব বন্ধ। ব্যাংকের ফরেনসিক রিপোর্টগুলো আশা জাগায় না আজাদ সাহেবদের। তবু ব্যাংকপাড়া এরই মধ্যে 6 ব্যাংকের অডিট শেষ। এডিবির $50 কোটি খরচ হচ্ছে এসব ব্যাংকের সংস্কারে। এদিকে নিজের অবস্থার পরিবর্তনে ইসলামী ব্যাংক নিজের অর্থায়নে অডিট শেষ করেছে। ব্যাংকটিতে খেলাপি পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকলেও নানা ইতিবাচক উদ্যোগ নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে। এদিকে খাদের কিনারায় থাকা ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের অডিটে হাত দিয়েছে ডেলয়েট মালয়েশিয়া। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে সকল ব্যাংকের AQR করা হবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার পর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তাদেরকে ওই অবস্থা থেকে উত্তরণের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে আরও 8 ব্যাংকের অডিট রয়েছে অপেক্ষায়। টেন্ডারে ঠিক করা বিদেশি অডিট ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা AQR নির্ধারণ করবে এসব ব্যাংকের ভাগ্য। আর্থিক খাতের সংস্কারে বিশ্বব্যাংকের এই ঋণ নামমাত্র সুদে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। অ্যাসেট কোয়ালিটি তারা টেস্ট করেছে, তার ভিত্তিতে একটা প্রেসক্রিপশন দিয়েছে এবং এই সেই ডিরেক্টিভ বাস্তবায়ন করতে যে সরকারের সেই সক্ষমতা আছে কিনা, সরকারের সেই বাজেটটা আছে কিনা, বা তারা পুরোটাকে ওইভাবে করতে পারবে কিনা। যদি সবগুলো জিনিস একসাথে কাজ করে তখন হয়তো আপনি বলতে পারবেন যে আমরা ওই খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসছি। এছাড়া সংস্কারের অংশ হিসেবে ব্যাংকগুলোতে কাঠামোগত ও টেকসই ব্যবস্থাপনা এবং সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার উপর জোর দিচ্ছেন আর্থিক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে গতি আনতে আগামী মাসে নতুন 2টি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে 1700 কোটি টাকায় আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে বিএসসিকে নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে জাহাজ কেনা।
প্রথম পর্যায়ে ওমেরা শিপিং এবং ভ্যানগার্ড মেরিন কিনতে যাচ্ছে দুটি মাদার ভেসেল এবং মাদার ট্যাঙ্ক। শাখা ত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগামী অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে চীনে তৈরি দুটি বাল্ক ক্যারিয়ার। নিজস্ব অর্থায়নে বিএসসি জাহাজ দুটি কিনল। এ নিয়ে আগামীকাল রোববার সম্পন্ন হবে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 3টি নতুন জাহাজ কিনতে সরকার বিএসসিকে নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে 1700 কোটি টাকার এই 3টি জাহাজের দাম পরিশোধে এগিয়ে এসেছে সরকার। তবে দামের ছোট্ট একটি অংশ পরিশোধ হবে বিএসসির নিজস্ব তহবিল থেকে। যে কোম্পানি সবচেয়ে ভালো অফার করবে বেসড অন টেকনিক্যাল অফার অ্যাজ ওয়েল এজ ফাইন্যান্সিয়াল অফার, দুইটা কম্বাইন করে যে টেন্ডারার বেস্ট টেন্ডার হবে তার কাছ থেকে জাহাজ কিনবে। ম্যাক্সিমাম অর্থায়ন আমাদের বাংলাদেশ সরকার করবে। এদিকে চলতি বছরের জানুয়ারিতে সরকার হঠাৎ করে জাহাজ কেনার উপর 7.5% হারে শুল্ক আরোপ করে, আর এতেই বাংলাদেশি মালিকদের জাহাজ কেনা একেবারেই বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে শুল্ক আরোপ প্রত্যাহার করার পরপরই শুরু হয় জাহাজ কেনার নানা প্রক্রিয়া। ওমেরা গ্যালাক্সি নামে একটি ট্যাঙ্কার জাহাজ প্রায় 1,15,000 টন ডেড ওয়েটের, ওই জাহাজ তারা ক্রয় প্রক্রিয়ার ভিতরে আছে। গ্রেট রয়্যাল ওটিও প্রায় 65,000-এর কাছাকাছি ডেড ওয়েটের জাহাজ আমাদের বহরে সংযুক্ত হবে। নৌবাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক সপ্তাহের মধ্যেই ভ্যানগার্ড মেরিটাইম 60,000 মেট্রিক টন বহন ক্ষমতার এমবি গ্রেট রয়্যাল নামে একটি বাল্ক ক্যারিয়ার এবং ওমেরা শিপিংয়ের 1,15,000 মেট্রিক টন বহন ক্ষমতার ওমেরা গ্যালাক্সি নামে মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছে। আর বিএসসি ডিসেম্বরের দিকে যে 3টি নতুন জাহাজ কিনবে তার মধ্যে দুটি বাল্ক ক্যারিয়ার এবং অপরটি হবে তেল পরিবহনের জন্য মাদার ট্যাঙ্কার। 5টা জাহাজ যেই পরিমাণ কার্গো ক্যারি করবে সেই পরিমাণ ফ্রেট বাংলাদেশ সরকারের কোষাগারে থাকবে। এবং শুধু এই 5টা জাহাজ তো শুধু একটা ট্রেড করবে না, মাল্টিপল ট্রেড করবে এবং এটার বেনিফিশিয়ারি মাল্টিপল ট্রেড হবে, বহুত ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে হবে। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ থেকে নিজ দেশের হয়ে মাত্র 11% পণ্য পরিবহন সম্ভব। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করে। প্রয়োজনীয় ক্যারিয়ার না থাকায় ভাড়া হিসেবে বছরে লাখ লাখ মার্কিন ডলার চলে যাচ্ছে বিদেশি জাহাজ মালিকদের কাছেই। যত বেশি জাহাজ আমাদের দেশি জাহাজ হবে, পতাকাবাহী জাহাজ হবে, সারা পৃথিবীতে যেমন আমাদের সুনাম বাড়বে, সেই সাথে সাথে আমরা অনেক বিপুল পরিমাণে আমাদের ডলার দেশের সস্যই হবে। জাতিসংঘের সহযোগীর প্রতিষ্ঠান আনটারে জাহাজের মালিকানায় থাকা দেশগুলির সবশেষ তালিকায় 35তম স্থান করে নিয়েছে বাংলাদেশ। অবশ্যই এতে পণ্যবাহী জাহাজের সঙ্গে সমুদ্রগামী মাছ ধরা জাহাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশি জাহাজকে ব্যবসায়িক সুরক্ষা দেওয়ার জন্য পৃথক আইন রয়েছে, তারপরও বাড়ছে না বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ফরিদপুরে নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা মা ও তার 5 বছরের মেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু হুজাইফার মরদেহ কম্বলে মোড়ানো অবস্থায় এক রুম থেকে উদ্ধার করে, আর পাশের রুমেই মা সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা সুমাইয়া। স্বজনরা জানান স্বামী রমজানের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে ভিকটিম যে মহিলা সুমাইয়া আত্মহত্যা করেছেন পারিবারিক কলহের কারণে হতে পারে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটাই প্রতীয়মান হয়েছে। কুমিল্লা শিশুদের জন্য জরুরি 4 ধরনের টিকা মিলছে না। নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে অনেক শিশুর ডোজ। এতে অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। স্বাস্থ্য বিভাগ বলছে সংকট কাটতে আরও কিছুটা সময় লাগবে। বাহার রাহানের তথ্যচিত্র রিপোর্ট। শিশুদের বিভিন্ন রোগ থেকে রক্ষায় টিকা নিতে কেন্দ্রে আসছেন বাবা মা, কিন্তু নির্ধারিত দিনে অনেকেই পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকা। কুমিল্লায় শিশুদের জন্য জরুরি পেন্টাভ্যালেন্ট, পিসিভি, আইপিভি ও ওপিভি টিকার সংকট দেখা দিয়েছে। এতে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, হেপাটাইটিস বি ও পোলিও প্রতিরোধ নিয়ে শঙ্কায় শিশুদের অভিভাবকরা। বাবুর এটা প্রথম টিকা,
3 দিন ধরে ঘুরতেছি, পাইতেছি না। নগর স্বাস্থ্য গেছে ওই জায়গায় নাই, পিটিএতে গেছি ওই জায়গায় নাই, একটা সিটি কর্পোরেশনে আছি এখানেও নাই। শঙ্কায় আছি যে বাচ্চাকে নিয়ে আসলে কোথায় যাব। 1 মাস অপেক্ষার পর ইপিআই সেন্টারে এসেছে প্রায় 24,000 ডোজ, অথচ মাসিক চাহিদা এর অন্তত দ্বিগুণ। এতে মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও ঘাটতি দেখা দেবে জানালেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। প্রায় 2 বছর হইব এরকম আমরা পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন পাই না, এই জন্য মানুষ আইসা ফিরা যায়। জন্মের পর নির্দিষ্ট ব্যবধানে টিকা দিলে শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, কিন্তু নির্দিষ্ট সময় পার হলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তাই শিশুদের সুষম খাবার ও পরিচ্ছন্নতায় যত্নবান হওয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকগুলি টিকা দেওয়ার মাধ্যমে কিন্তু পূর্ণভাবে সে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাটা অর্জন করে। তো মাঝখানে এক জায়গায় যদি এটা থেমে যায়, আটকে যায়, তাহলে ওই রোগগুলোর বিরুদ্ধে তার দেহে আর প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। চাহিদা থাকলেও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ কম থাকায় টিকার এই সংকট বলছেন সিভিল সার্জন। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করাতে তারা বলেছেন যে খুব তাড়াতাড়ি টিকার সরবরাহ আমরা পাবো। গত বছরও কুমিল্লায় 6 লাখ পেন্টাভ্যালেন্ট টিকার চাহিদা থাকলেও সরবরাহ হয়েছিল 4,72,000 ডোজের কিছু বেশি। সময় সংবাদ, কুমিল্লা। নোয়াখালী পৌরসভার সড়কগুলোতে কোথাও বড় গর্ত, কোথাও আবার ভাঙা ড্রেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নিত্যদিনের যাতায়াতই হয়ে উঠেছে দুর্ভোগের আরেক নাম। এলাকাবাসীর অভিযোগ, শুধু আশ্বাস আর প্রতিশ্রুতিতেই কেটে যাচ্ছে বছরের পর বছর। সড়কের টেকসই মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, আবার কোথাও ভাঙা ড্রেন। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, যাতায়াতে চরম ভোগান্তি। এ চিত্র নোয়াখালী পৌরসভার বেশিরভাগ সড়কের। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পৌরবাসী। তাদের অভিযোগ, একাধিকবার আশ্বাস দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। অনেক দুর্ঘটনা ঘটে আর এই অঞ্চলের মানুষের বসবাসের একেবারে অনুপযোগী হয়ে গেছে। অনেকই সমস্যা, যাত্রী নিয়ে যাওয়া যায় না, এমনি আসা যাওয়া না, যেসব গর্ত গল। সামান্য বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়, তারপরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। সড়কগুলো টেকসইভাবে মেরামতের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আমরা আগের মতো মেরামতের ওই পর্যায়ে যাচ্ছি না, আমরা চাচ্ছি যে এবার টেকসই কিছু করার জন্য বর্ষা উপযোগী যেখানে পানিতে ডুবে থাকে রাস্তাগুলো যেন আমরা আরসিসি করে অথবা ইউনি ব্লক দিয়ে করার প্রস্তুতি নিচ্ছি। একই সঙ্গে আমরা রাস্তার পাশে ড্রেনেরও ব্যবস্থা করছি। ড্রেন ছাড়া রাস্তা টেকসই হয় না। নোয়াখালী পৌরসভায় মোট সড়ক 207 কিলোমিটারের মধ্যে পাকা সড়ক 123 কিলোমিটার আর কাঁচা 73 কিলোমিটার। ফুটপাত আছে 11 কিলোমিটার। সময় সংবাদ, নোয়াখালী। রাঙামাটির দুর্গম জনপদ জুরাছড়ি উপজেলাটির সঙ্গে জেলা সদর তো দূরের কথা, ইউনিয়নেরও নেই সড়কের যোগাযোগ। সদরে যেটুকু সড়ক আছে তাও অপরিকল্পিত নির্মাণে বর্ষায় ডুবে যায়। হ্রদের পানির উচ্চতাকে বিবেচনায় না নিয়ে এলজিডি সড়ক নির্মাণ করায় এমন ভোগান্তি বলে অভিযোগ স্থানীয়দের। তবে পর্যায়ক্রমে সড়কের উচ্চতা বাড়ানোর কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। ডুবে গেছে সড়ক, ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা ও মোটরসাইকেল। পানি মারিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, কোথাও আবার বিচ্ছিন্ন সড়ক। ভাসমান অস্থায়ী বাঁশের সেতুই একমাত্র ভরসা। জনভোগান্তির এমন চিত্র রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায়। জেলা সদর তো দূরের কথা, ইউনিয়নগুলোর সঙ্গে নেই কোনো সড়ক যোগাযোগ। উপজেলা সদরে যতটুকু সড়ক পথ আছে তারও বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, এলজিইডি হ্রদের পানির উচ্চতাকে বিবেচনায় না নিয়ে সড়ক নির্মাণের কারণেই বর্ষা মৌসুম এলেই ডুবে যায়। পাশের ছাকো পার হতে খুব ঝুঁকিপূর্ণ লাগে। রাস্তাটা একেবারে ডুবে গেছে, আমাদের অনেক সিএনজি চালাতে অনেক কষ্ট হচ্ছে। এটা অপরিকল্পিতভাবেই করা হয়েছে, ভবিষ্যতে যাতে পরিকল্পনা মাফিক রাস্তাঘাট করা হয়। আগের কাজটি অপরিকল্পিতভাবে করার কথা স্বীকার করে পর্যায়ক্রমে সড়কের উচ্চতা বাড়ানোর আশ্বাস এলজিইডির। এখন আমরা মেইনটেনেন্স বাজেট থেকে পার্ট বাই পার্ট করতেছি। এখন আমরা চেষ্টা করতেছি এটা পানির লেভেলকে বিবেচনায় নিয়ে টেকসইভাবে কিভাবে উন্নয়ন করা যায়। এলজিইডির তথ্য মতে 606 বর্গ কিলোমিটার আয়তনের জুরাছড়ি উপজেলায় যান চলাচলের মতো সড়ক রয়েছে মাত্র 6 কিলোমিটার। সময় সংবাদ, রাঙ্গামাটি।
এদিকে খানাখন্দে ভরা সড়ক, নির্দিষ্ট স্থান না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। পাশাপাশি রয়েছে বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ও গ্যাসেরও সংকট। এই চিত্র লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার। বছরের পর বছর ভোগান্তিতে পৌরবাসী, নিয়মিত কর পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ তাদের। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মাঝহারওয়ালা আনোয়ার টিপুর ক্যামেরায় বিস্তারিত। হেলে দুলে চলছে যানবাহন, সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা, নির্দিষ্ট স্থান না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার বেশিরভাগ সড়ক চলাচল অনুপযোগী। পানি নিষ্কাশনের জন্য রাস্তার পাশে নেই কোনো ড্রেন। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। বিশুদ্ধ খাবার পানি, বিদ্যুৎ ও গ্যাসেরও সংকট রয়েছে। আমরা পৌরসভা নামই পৌরসভা, কিন্তু কাজে কোনো পৌরসভা না। আমাদের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, প্রত্যেকটা ওয়ার্ডে একই অবস্থা, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা। এটা দেখার মতো আমরা কোনো লোক দেখতেছি না। দেখেছে একটা বাতি নষ্ট হয়ে গেছে, আমরা পৌরসভায় ফোন দিল, আমাদের কিগুলো ব্যবস্থা করে দেয় না। বর্ষার সিজন আইলে আমরা পানিতে ভুগি, কোনো ড্রেনের ব্যবস্থা নাই। রাস্তার কাজ ধরবো বলতে আছে, আজকে 2 বছর খালি বলতে আছে, কোনো রাস্তার কাজ ধরে না। আগামী 6 মাসের মধ্যে সড়ক সংস্কারের আশ্বাস পৌর প্রশাসকের। ধীরে ধীরে বাকি সমস্যার সমাধানের কথা জানান তিনি। অনেকগুলো কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের পৌরসভাবাসী এটা সুফল পাবে এবং একই সাথে পানি সহ বৈদ্যুতিক লাইন এবং আমাদের যে চিত্তবিনোদন যে বিষয়গুলো আছে এগুলোর সমস্যা ছিল, আমরা ইতিমধ্যে অনেকগুলো সমাধান করেছি। সামনে এডিবি ফান্ড থেকে আমরা আশা করি এই পানি লাইন সমাধান সহ আমাদের নতুন করে সড়কবাতি এগুলো অনেকগুলোই আমরা সংযোজন করতে পারবো। 1994 সালে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় রায়পুর পৌরসভা। 2004 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। বর্তমানে পৌরসভাটিতে বাস করেন 50,000 মানুষ। মাঝহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। তামাক ছেড়ে আখ চাষে ঝুঁকছেন পার্বত্য জেলা বান্দরবানের কৃষকরা। গুড় তৈরি করে আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা। এতে আবাদি জমি যেমন বাড়ছে, তেমনি কমছে তামাকের ক্ষতিকর প্রভাব। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনা জাকির। মাঠ জুড়ে আখের চাষ, পরিচর্যায় ব্যস্ত চাষিরা। বেছে বেছে পরিপূর্ণ আখ বাজারে বিক্রির জন্য কাটছেন কেউ কেউ। বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন সমতল জায়গায় বাড়ছে আখ চাষ। এক সময়ে যেসব জমিতে তামাক চাষ হতো, সেই জমিতেই এখন আখ চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করছেন পাহাড়ের কৃষকরা। পাহাড়ি উৎপাদিত আখের গুণগত মান ভালো ও খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। তাই স্বল্প মূলধন ও কম পরিশ্রমে অধিক ফলন হওয়ায় সফলতার মুখ দেখছেন চাষিরা। গত বছর থেকে এবছর তো বেশি ফলন হইতেছে এবং ভালো বিক্রি হচ্ছে। 30 শতকে আড়াই লাখ টাকা বিক্রি হচ্ছে। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা। কৃষকদেরকে আমরা সরাসরি মাঠ পর্যায়ে বীজ সুদর্পিত আখের বীজ প্রদান করি, শতকশক বীজ এবং সার ও কীটনাশক প্রদান করে থাকি। আমরা আশা রাখি এই তামাকের বিকল্প হিসেবে কিন্তু এই চাষ যদি বৃদ্ধি করা যায়, তাহলে এই অঞ্চলের কৃষকরা লাভবান হবে বা আর্থিকভাবে স্বাবলম্বী হবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 650 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,04,000 মেট্রিক টন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় শুক্রবার 4টি দেশ পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেওয়ায় 28 সেপ্টেম্বর আবারও ইরানের উপর নিষেধাজ্ঞা চালু হবে। দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও অবৈধ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তিতে রাজি হয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য ইরানের ওপর প্রতিনিয়ত চাপ বাড়িয়ে তুলছে পশ্চিমা বিশ্ব। এর ধারাবাহিকতায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন,
ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া এর বিরোধিতা করে। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট প্রদান থেকে বিরত ছিল। এ অবস্থায় 8 দিনের মধ্যে ইরান পশ্চিমাদের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে 28 সেপ্টেম্বর থেকে স্ন্যাপব্যাক কার্যকর হবে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাওয়ানি এই পদক্ষেপকে তড়িঘড়ি অপ্রয়োজনীয় ও অবৈধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাত। কূটনীতির দরজা খোলা আছে, কিন্তু কে কার সঙ্গে কোন শর্তে আলাপ করবে সেটি ইরান নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন ইরাওয়ানি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানকে 6 মাস পর্যন্ত সময় বিলম্বের প্রস্তাব দিয়েছে। তাদের শর্তমতে তেহরানকে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে হবে। একই সঙ্গে ইউরেনিয়াম মজুতের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার শর্ত জুড়ে দিয়েছেন তারা। রাশিয়া ও চীন যৌথ বিবৃতিতে স্ন্যাপব্যাককে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য ও কূটনীতি আগের মতোই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শুরু হচ্ছে টাইগারদের এশিয়া কাপ সুপার 4 এর মিশন। সপ্তাহখানেকের কম সময়ের ব্যবধানে আবারও প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন আইসিসি একাডেমিতে অনুশীলন করছে বাংলাদেশ। অন্যদিকে অনুশীলন না করলেও সাম্প্রতিক সময়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দুবাই থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। ফুরফুরে মেজাজে টিম বাংলাদেশ। একদিন আগেও যে টুর্নামেন্টে অনিশ্চিত ছিল ভবিষ্যৎ, সেখানে এখন নতুন জীবন পেল লিটন কুমার দাসের দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতাটা ভয়ঙ্কর। কোনো বিভাগেই দাঁড়াতে পারেনি টিম বাংলাদেশ। অল্প কদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ানো সম্ভব তো। শন টেইট অবশ্য আত্মবিশ্বাসী। এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে দ্রুতই ম্যাচ খেলতে হয়। দ্রুতই ম্যাচ খেলার ফলে অতীত ভুলে যাওয়ার এটা ভালো সুযোগ। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে নিয়ে অবশ্য চিন্তা নেই পেস বোলিং কোচের। তাকে অত বেশি শেখানোর কিছু নেই, সে অভিজ্ঞ। ওর সাথে কাজ করাটা উপভোগ করি। ও একজন ভালো নেতাও। শেষ 3 মাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা। 4 দেখায় দুই দলের জয় সংখ্যা সমানে সমান। একে অন্যের শক্তিমত্তা জানে দুর্বলতাও। সেটাই কাজে লাগাতে চাচ্ছেন দলটার ব্যাটিং কোচ। আমরা বাংলাদেশের সঙ্গে গত 3-4 মাসেই 4-5টা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে। তবে এই ম্যাচে অনিশ্চিত ভেলা লাগে। বাবার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছেন 22 বছরের স্পিনার। বাংলাদেশ ম্যাচে তাকে পাবার সম্ভাবনা কম, যদিও গ্রুপ পর্বে তাকে ছাড়াই খেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের জন্য সে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। সুপার 4-এ এই পরীক্ষাটাই আপাতত সহজ বলা চলে টাইগারদের জন্য। বিশেষ করে বোলিং ইউনিটটা নিয়ে ভালো কিছু করতে না পারলে লঙ্কানদের লম্বা ব্যাটিং অর্ডার ভোগাবে নিঃসন্দেহে। কয়েক ঘন্টার ব্যবধানে বন্ধু এখন শত্রু। শ্রীলঙ্কার জয়ের জন্য সবাই বুক বাঁধার পরে এখন সেই শ্রীলঙ্কাই বাংলাদেশ দলের প্রতিপক্ষ। সুপার 4-এ এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলে বাংলাদেশ দলের জন্য ফাইনালের সমীকরণটাও অনেকটাই সহজ হয়ে যাবে। তবে তা করতে পারবে কিনা বা তা করতে হলে বাংলাদেশ দলকে যে আমূল পরিবর্তন আনতে হবে সেটা আসলে বলাই বাহুল্য। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। মহালয়া তিথির মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা রবিবার। এর মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। তুলির আঁচড়ে দেবীর রূপ দেয়া হচ্ছে প্রতিমাকে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আকাশে সাদা মেঘের ভেলা, দিগন্তে কাশফুল। প্রকৃতি জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। দেবীর আগমনী বার্তায় আনন্দে মাতোয়ারা সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গা উৎসবে দুর্গার আগমন উপলক্ষে কুমারপাড়ায় সাজ রব। সময় যত ঘনিয়ে আসছে প্রতিমা শিল্পীদের কর্মব্যস্ততা ততই বাড়ছে। দেবী বরণের জন্য ভক্তরা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সার্বজনীন এ উৎসবে সবাই অংশগ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা তাদের। 27 তারিখে আমরা প্রতিমা ডেলিভারি দিতে হবে। আমরা দিনে রাতে সবাই মিলেই কাজকর্ম করতেছি। প্রতি বছরের মতো এবছরও আমাদের পুজোটা জাঁকজমকভাবে সম্পন্ন করতে চাচ্ছি। আমরা চাই সবাই মিলে একসাথে আনন্দ মেতে উঠে
এবছর মাকে আরো বেশি ফুটিয়ে তোলার। সকল প্রকার নিয়ম মেনে এখানকার পুজো কার্যক্রমগুলো প্রতিপালিত হবে। এবছর গজে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। এর মধ্য দিয়ে ভক্তদের আশীর্বাদ করে যাবেন দশভুজা দেবী দুর্গা। বিশ্ব শান্তির কামনার জন্যই আমরা মায়ের কাছে সদা সর্বদাই প্রার্থনা করে থাকি। নিজস্ব পূজা মণ্ডপে নিজস্ব উদযাপন কমিটির মাধ্যমে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করেছি। স্থানীয় প্রশাসক বলছেন পূজা মণ্ডপে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ইউনিফর্ম পুলিশ থাকবে 24 আওয়ার্স। প্রতিটা বাহিনী প্রত্যেকটা বিষয়ে এই পূজা সংক্রান্ত প্রতিটা বিষয় তারা সতর্ক থাকবে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হবে। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সকালের সময় শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ নিয়েও মতভিন্নতা। জামায়াত পক্ষে থাকলেও বিপক্ষে বিএনপি। গণভোট নিয়েও মতানৈক্য। গণপরিষদে অনড় এনসিপি। মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের রমরমা ব্যবসা। চট্টগ্রামের রোগীকে জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায়। রাজনৈতিক প্রভাবে মানছে না নীতিমালাও। এবং ফরিদপুরে এক ঘরে শিশুর মরদেহ, পাশের ঘরে অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার। কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা কিনা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় শোকের ছায়া।